পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ হয় 4 রকম ভাবে। একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের প্রকৃতি বা ধরন অনুযায়ী, ধ্বনিটা স্বরযন্ত্রের যে কম্পন সেই কম্পন অনুযায়ী এবং বায়ু প্রবাহে ফুসফুসচালিত যে বাতাস সেই বাতাসের তারতম্য অনুযায়ী। তো আমরা প্রথমে করব উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান বিবেচনায় ব্যঞ্জন ধ্বনির বিভাজন। তো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজনের ক্ষেত্রে আমরা প্রথমে জানবো যে ব্যঞ্জন ধ্বনিগুলো বাক্যযন্ত্রে কোথায় কোথায় উচ্চারিত হয়। তো প্রথমে লিখছি উচ্চারণ স্থান কণ্ঠ বা জিহ্বামূল, অর্থাৎ যে সকল কিছু ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনি যেগুলো উচ্চারিত হয় কণ্ঠে বা জিহ্বামূলে। এই জন্য আবার এই নাম উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে গিয়ে কণ্ঠ ব্যঞ্জন। আবার কিছু ব্যঞ্জন ধ্বনি আছে উচ্চারণ হয় তালুতে, তো তাদেরকে বলে তালব্য ব্যঞ্জন। এরপরে আছে মূর্ধা। এবার মূর্ধা হচ্ছে দন্তমূল আর হচ্ছে শক্ত যে তালু, এদের এই দুইটা জায়গার মাঝামাঝি যে স্থানটা সেটাকে বলে মূর্ধা। যেমন তুমি ট বলতে জিহ্বাটা যে উঁচু জায়গাটাতে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে গিয়ে মূর্ধা। এখন যে সকল ব্যঞ্জন ধ্বনি ওই মূর্ধাতে উচ্চারিত হয় সেগুলোকে বলবে মূর্ধন্য ব্যঞ্জন। এরপরে আছে দন্ত। দন্ত মানে দাঁত। তো কিছু ব্যঞ্জন ধ্বনি আছে এগুলো উচ্চারিত হয় দন্তের সাহায্যে, ওদের নাম হচ্ছে গিয়া দন্ত ব্যঞ্জন। আমাদের মুখের যে বাকপ্রত্যঙ্গগুলো আছে বা বাকতন্ত্রের যে প্রত্যঙ্গগুলো আছে এর মধ্যে সবচেয়ে সক্রিয় কোনটাকে বলতে পারো? জিহ্বা। জিহ্বা সবচেয়ে সক্রিয়। আমরা যদি তালব্য ব্যঞ্জন উচ্চারণ করি জিহ্বার সক্রিয় একটা অবস্থান থাকতে হবে। মূর্ধা ব্যঞ্জন জিহ্বার সক্রিয় থাকবে। দন্ত ব্যঞ্জন জিহ্বা সক্রিয় থাকবে, জিহ্বাকে দাঁতে আঘাত করবে, জিহ্বাকে দাঁতে আঘাত করবে, তাহলে ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারিত হবে। এরপর আছে দন্তমূল। কিছু ব্যঞ্জন ধ্বনি আছে যারা উচ্চারিত হয় দাঁতের কি গোড়ায়, দাঁতের গোড়ায়, এটাকে বলা হচ্ছে গিয়ে দন্তমূলীয় ব্যঞ্জন। আচ্ছা, তারপর হচ্ছে উষ্ঠ। উষ্ঠ মানে কি? ঠোঁট। উষ্ঠ মানে ঠোঁট। ঠোঁট। যে সকল ব্যঞ্জন ধ্বনি উষ্ঠ বা ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হয় সেগুলোকে বলা হচ্ছে গিয়ে উষ্ঠ ব্যঞ্জন। আচ্ছা, এরপর আছে কণ্ঠনালীয় ব্যঞ্জন, অর্থাৎ কণ্ঠনালী যেটা এইখানে গিয়ে উচ্চারিত হয়। তো আমরা আবার প্রথম থেকে দেখে আসি ব্যঞ্জন বর্ণগুলো কি কি। প্রথমে আছে কণ্ঠে উচ্চারিত হয় বা জিহ্বামূল ব্যঞ্জন, নাম দিয়েছে কণ্ঠ ব্যঞ্জন বা জিহ্বামূলীয় ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জনের আরেকটা হচ্ছে জিহ্বামূলীয় ব্যঞ্জন। তাহলে এই ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ও। এরা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বা জিহ্বামূলীয় ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, তারপরে হচ্ছে কি তালু। তালু উচ্চারিত যেগুলো হয় এটাকে আমরা বলি তালব্য ব্যঞ্জন। তালু উচ্চারিত হয় উচ্চারিত হয় চ। চ উচ্চারিত করলে জিহ্বা তালুকে স্পর্শ করে। তারপর ছ, তারপর আছে বর্গীয় জ। তারপরে কি বর্গীয় জ। তারপরে ঝ। তারপর হচ্ছে কি আছে না কি হবে এটা ধরে রাখা। তারপর হচ্ছে কি তালব্য স। এরা হচ্ছে কি তালব্য ব্যঞ্জন। তারপর আছে মূর্ধা। মূর্ধা উচ্চারিত হয় ট, ঠ, ড, ঢ। এই বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বা মূল তালুতে মূর্ধায় স্পর্শ করে। দন্তমূল এবং তালু মাঝামাঝি মূর্ধা স্পর্শ করে। এখানে আছে মূর্ধা আছে ট, ঠ, ড, ঢ। এখন আছে এগুলো। তাহলে এখানে আমরা
ধ্বনি বিচিত্র। আচ্ছা, এরপর আছে দাঁত। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে এবং জিহ্বাকে দাঁতে স্পর্শ করে সেগুলো হচ্ছে গিয়ে দন্ত ব্যঞ্জন। এগুলোতে আছে তো তোমরা চাইলে নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো, মানে নিজেরাও দেখতে পারো উচ্চারণ করার সময় উচ্চারণ করে যে এটা আসলে দন্ত ব্যঞ্জন কিনা, দাঁতে জিহ্বা লাগে কিনা। তো ধ জিহ্বা দাঁতে লাগছে, স্পর্শ করছে, তো ধ ধ ধ এই চারটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। তারপর আছে দন্ত মূলীয়, অর্থাৎ জিহ্বাঙ্গুল দাঁতে জিহ্বার যে ডগাটা আছে এটা দাঁতের গোড়ায় স্পর্শ করবে, ঠিক আছে, দন্ত মূলে। সেজন্য এগুলোকে বলা হয় দন্ত মূলীয় ব্যঞ্জন। এখন এইগুলোর জন্য আবার একটা টেকনিকও আছে মনে রাখার জন্য। দন্ত মূলীয় ব্যঞ্জনগুলো অনেক সময় দন্ত ব্যঞ্জনের মধ্যে এগুলোকে নিয়ে আসা হয়, ভুল হয়ে যায়। এই জন্য একটা টেকনিক বের করছিলাম যে যেহেতু দন্ত মূলীয় ব্যঞ্জনগুলো এক একটা এক সিরিয়াল, একটা হচ্ছে 9 সিরিয়াল, একটা 6 সিরিয়াল, 12 সিরিয়াল, 9 সিরিয়াল। এই জন্য আমি বলছিলাম যে দন্তমূলীয় ব্যঞ্জনগুলা এইগুলা মনে রাখাটা এতটা সহজ না। তার মানে বলছিলাম যে তার মানে আরেকটা বলছিলাম এগুলা সহজ না, মানে হচ্ছে কি সরল না, এটা সহজ সরল না, এরকম বলে না, এটা সহজ সরল। এই জন্য সহজ না মানে সরল না। এই টিকে মনে রাখবো হচ্ছে কি দন্তমূলীয় ব্যঞ্জন সরল না মানে কি, সরল না, সরল না। সাধারণ সামনে আরেকটা অনুষ্ঠিত জানতে হয়ে গেল স র ল আর ন। এই চারটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। এবারে এটা মনে রাখতে হবে সরল না, ঠিক আছে। এরপর হচ্ছে উষ্ণ ব্যঞ্জন। এইগুলা খুবই সহজ। আমাদের যে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট উষ্ণ এবং অধর দুইটাই সমান কাজ করে। এক্ষেত্রে যেমন ক, খ, গ, ঘ, ম এই পাঁচটা ব্যঞ্জনগুলোর ক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা পালন করে। কি হয়? ম, ও, 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 ম এই পাঁচটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন। তারপর আসলে কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় ব্যঞ্জন মাত্র একটা, এটা উচ্চারণের সময় উচ্চারিত হয় কণ্ঠনালীতে। এই জন্য নাম হবে উচ্চারণ অনুযায়ী কণ্ঠনালীয় ব্যঞ্জন। এটা হচ্ছে হ। এই হলো আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন, ঠিক আছে। আমরা পরের অংশে দেখব হচ্ছে উচ্চারণ বৃদ্ধি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এবং বাকি যে আরো দুইটা আছে।